একই দিনে রাজপথে বিএনপি আওয়ামী লীগ। বেগম জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ বিরোধীদের। আন্দোলনী দাবি আদায়ের হুঁশিয়ারি, বিচলিত নয় সরকার, সহিংসতা হলে রাজপথেই জবাব। প্রতিরোধের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এটা আপনাদের তামাশা। আপনারা খালেদার মুক্তি চান না, আপনারা খালেদাকে জেলখানায় রেখে তাদেরকে প্রতিষ্ঠা করতে চান। দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না। আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এতে আওয়ামী লীগ সরকার একটুও বিচলিত নয়, তবে আন্দোলনে সহিংসতার বাধা যুক্ত হলে খবর আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের সুফল শীঘ্রই বাজারে মিলবে। সংসদে প্রধানমন্ত্রী বললেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। তিস্তার মতো গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। যথাসময়ে মাঠে নামতে পারেনি বলেই গত 15 বছরেও কোনো আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি। এমন বিস্ফোরক মন্তব্য করে দলটির নেতা মির্জা আব্বাস বলেছেন, এবার দাবি আদায়ে কঠোর আন্দোলনে যাবেন তারা। অন্যদিকে বিএনপি মহাসচিবের হুঁশিয়ারি, বেগম জিয়ার মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। স্লোগানে দলীয় নেত্রীর মুক্তির দাবি, ব্যানার প্লাকার্ডে প্রতিবাদ। নয়াপল্টনের জমায়েত বিএনপির হাজারো নেতাকর্মীর। বিকেলে সমাবেশ, কিন্তু সকালের পর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শুরু হয় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশের কার্যক্রম। দলটির নেতারা অভিযোগ করেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে তাকে সরকার কারারুদ্ধ করে রেখেছে। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। পারবেন প্রতিরোধ করতে? গত 15 বছরে নিজেদের আন্দোলনের ব্যর্থতার জন্য আত্মসমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কোনো আপোষ নয়, যে কোনো মূল্যে বেগম জিয়াকে মুক্ত করা হবে। আমরা 15টা বছর আন্দোলন করছি, আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারি নাই। যথাসময়ে আমরা মাঠে থাকি না। 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখেই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, বেগম জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতি ভোগ করতে হবে। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না। বেগম জিয়ার মুক্তি ও সরকার পতনের মধ্য দিয়েই আন্দোলনের ইতি টানার কথাও জানান দলটির নেতারা। সরকার পতনের এক দফা দাবিতে নির্বাচনের আগে ব্যাপক আন্দোলন করে এসেছিল বিএনপি। নির্বাচনের ঠিক 6 মাস পর আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে রাজপথে এই দলটি। তারা বলছেন, সরকারের পতন এবং বেগম জিয়ার স্থায়ী মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথেই আন্দোলন চালিয়ে যাবেন তারা। নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মুখে যত বিষ, আন্দোলনে তত জোর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের নামে সহিংসতা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন দলের শীর্ষ নেতারা। এই সময় তারা বলেন, আদালতে না গিয়ে বেগম জিয়ার মুক্তির আন্দোলন রাজনৈতিক ফায়দা লোটারি ষড়যন্ত্র।
বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যখন সমাবেশ করছে, একই সময়ে মহানগর দক্ষিণের আয়োজনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে আওয়ামী লীগ। শনিবার দুপুরের পর থেকেই মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেত হন নেতাকর্মীরা। যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময়ে বিএনপি চেয়ারপারসনের মুক্তির নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। হুঁশিয়ার করেন, আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব দেয়ার। আন্দোলনের হুমকি দেবেন না, আন্দোলন করে কোনো লাভ হবে না। পরিষ্কার বলতে চাই, আবার যদি সন্ত্রাসের পথে হাঁটেন, আন্দোলনের নামে যদি বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করেন, আপনাদের দাঁত ভাঙা জবাব আমরা দেব। আপনারা খালেদার মুক্তি চান না, আপনারা খালেদাকে জেলখানায় রেখে তাদেরকে প্রতিষ্ঠা করতে চান। একে কোনো রাজনৈতিক আদর্শ নাই। বাংলাদেশের ইতিহাসকে যদি ধরে রাখতে হয়, তাহলে আওয়ামী লীগের পতাকা দলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বিএনপিকে দুর্নীতিবাজ দল আখ্যা দিয়ে বলেন, তারেক রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লন্ডনে আরামায়েশ করছেন, তাই বিএনপি নেতাদের মুখে দুর্নীতি বিরোধী কথা মানায় না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই, মুখের বিষ যত জোর। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। বাড়াবাড়ি করবেন না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। আন্দোলনের নামে বিরোধীদের সহিংসতা ঠেকাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাধারণ সম্পাদক। একই সঙ্গে তাদেরকে দুর্নীতি বিরোধী শপথ নেয়ার নির্দেশ দেন। করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, সব শাসন আমলেই কালো টাকা সাদা করা হয়েছে। বিকেলে 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা। বলেন, খেলাপি ঋণের হার আগের চেয়ে কমেছে, আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের সুফল শিগগিরই বাজারে মিলবে। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবার আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি, আমরা মনে করি যে খুব শীঘ্রই বাজারে তার প্রভাব পড়বে এবং আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী আমরা হ্রাস করতে পারবো। এই অতিবারী যুদ্ধ সবকিছু মোকাবেলা করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। আর কালো টাকার সাথে, এটা কালো টাকা সাদা না, আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল। এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে, এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন। এটা আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। এদিকে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল। আগামীকাল পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। নতুন এই বাজেট কার্যকর হবে 1 জুলাই থেকে। শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় অর্থমন্ত্রী বলেছেন, 2024-25 অর্থ বছরের বাজেট এমন সময় দেওয়া হচ্ছে যখন বর্তমানে বৈশ্বিক নানা সংকটের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্থিতিশীলতায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। পেনশনের সুবিধা গ্রহণ করতে পারবে এবং 2041 মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রানীতিতে ইতিমধ্যে সংকোচনমূলক নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নীতি সুদ হার রেপো উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে 8.5% উন্নীত করা হয়েছে এবং ব্যাংক সুদের হার সম্পূর্ণরূপে বাজার ভিত্তিক করা হয়েছে। রপ্তানি উৎসাহিতকরণ এবং প্রবাস আয়ে গতি সঞ্চারের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে ডলারের বিনিময় হারের ক্ষেত্রে রোলিং পেগ পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। রাত 11টার সময় আরও থাকছে।
মোহাম্মদপুরে খাল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ। সাদিক অ্যাগ্রো থেকে তড়িঘড়ি করে সরানো হলো গরু ছাগল, খনন করে ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবের কড়া সমালোচনা শুরু হয়েছে খোদ তার নিজের রাজ্য জুড়েই। তৃণমূল নেত্রীর এমন মনোভাবে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন মমতার রাজ্যের বর্ষিয়ান সাংবাদিকরা। ভারত থেকে সে খবর জানবো সুব্রত আচার্যের কাছে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সফর সঙ্গী হিসেবে নাম ঘোষণার পর বাংলাদেশ সফর বাতিল করেছিলেন সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর বাতিলের কারণ তিস্তা চুক্তিতে তার সায় না থাকা। 2011 সাল থেকে 2024 গেল 13 বছর ধরে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। বাংলাদেশের অধিকার থাকলেও সেই পানির ন্যায্য ভাগ্য পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ। তিস্তায় বাগড়া দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের নজর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের দিকেও। লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের প্রচারে গিয়ে ফারাক্কার ব্যারেজ লাগোয়া মানুষকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছিলেন মমতা। আর এবার দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর সরাসরি তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে রণংদেহী রাজ্যটির মুখ্যমন্ত্রী। এতেই মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দুই দেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন সেই বিশ্লেষকরা। মমতা নিজে মনে করছেন যে তিনি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন প্রধানমন্ত্রী। এই যে তার নিজের চিন্তাভাবনাটা দুই দেশের সম্পর্ক দিনের পর ক্ষতি করে দিচ্ছে। বর্ষিয়ান এই সাংবাদিক 2011 সালে তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে মমতার অবস্থানের কড়া সমালোচনাও করেন। তিস্তা চুক্তি যাতে মমতার মনমোহন সিং এর সঙ্গে ঢাকায় যায়, সেই আলোচনার জন্য তৎকালীন ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী শিবশঙ্কর হুইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, শিবশঙ্কর মেনন 3 বার কলকাতায় আসে ভারত সরকারের ইরিগেশন সচিবকে সঙ্গে নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে। বিশ্লেষকরা বলছেন বিজেপির সঙ্গে নেতিবাচক সম্পর্কের কারণেই গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতার কঠোর এই অবস্থান। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগ করছেন ক্রিকেট প্রেমীরা। আর এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন এবং কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি শুরুতেই যাচ্ছি ঢাকা রিমনের কাছে। রিমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু বেশ কয়েক পশলা বৃষ্টি পড়ে গেছে কিছুক্ষণ আগে, এবং সেই বৃষ্টিতে ভিজে একেবারে জুবুথুবু, তবুও দেখতেই পাচ্ছেন আমার পেছনে যেন সমর্থকদের একেবারে ঢল নেমেছে। সন্ধ্যা থেকে আমরা সে খবর জানাচ্ছিলাম, একেবারে প্রতিটা বলে বলে চেয়ার আপ, ফাইনালের মহারণ বলে কথা, এবং প্রতিটা বলে বলে দেখতেই পাচ্ছেন, এবং প্রতিটা উইকেটে এবং দুই দলেরই সমর্থকরা এইমাত্র কুইন্টেন ডিকক আউট হয়ে গেছেন, এবং ভারতীয় যে সমর্থকরা রয়েছেন তারা যেন একেবারে জানে পানি পেয়েছেন। দেখতেই পাচ্ছেন আসলে টিএসসি যেন একেবারে লোকে লোকারণ্য। বাংলাদেশ খেলছে না, বাংলাদেশ সুপার 8-এ খেলেছে, সেমিতেও খেলতে পারেনি, কিন্তু সমর্থকরা যে কোনো ক্রিকেট মানেই উন্মাদনা, ক্রিকেট মানেই যেন তাদের প্রাণের বন্ধন, এবং সেই ম্যাচ অর্থাৎ ভারত এবং সাউথ আফ্রিকার যে ম্যাচ ফাইনালের মহারণ, সেই মহারণকে সামনে রেখে তারা একেবারে প্রাণ ভরে উপভোগ করছেন। দর্শকরা যেমনটা শুরু থেকে বলছিলেন যে ফাইনালটা ফাইনালের মতো হোক, যারাই জিতুক না কেন, সেটা ভারত কিংবা সাউথ আফ্রিকার যারাই জিতুক না কেন, ফাইনালে যেন একটা বাড়তি রোমাঞ্চ থাকে। এবং এখন পর্যন্ত ম্যাচের যে অবস্থা, এখন পর্যন্ত সেই ম্যাচ কিন্তু 50-50 রয়েছে, এবং প্রতিটা বলে বলে বলছিলাম চেয়ার আপের কথা। যদি সমর্থনের কথা বলি, তবে বাংলাদেশের সমর্থকরা নিশ্চিত রূপেই ভারতীয় দলের চাইতে সাউথ আফ্রিকাকে আজকের ম্যাচে বেশি সমর্থন দিচ্ছেন, এবং সাউথ আফ্রিকার প্রতিটা বাউন্ডারি কিংবা সিঙ্গেলস ডবলসেও আমরা দেখছি যে তারা চেয়ার আপ করছেন এবং এই দলটাকে সমর্থন দিচ্ছেন। জানতে চাইছিলাম আসলে দর্শকদের কাছে কেন আজকের ম্যাচে তারা সাউথ আফ্রিকাকে সমর্থন করছেন। তারা বলছেন যে বিশ্ব ক্রিকেটে ভারতের যে পরিমাণ দাদাগিরি এবং আইসিসিতে তাদের যে পরিমাণ আধিপত্য, তারা যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় তবে সে আধিপত্য নিশ্চিতরূপে আরও বেশি বেড়ে যাবে। অন্যদিকে সাউথ আফ্রিকার জানেন যে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক দর্শক আইপিএল দেখে থাকেন। সবশেষ আইপিএলে সাউথ আফ্রিকানদের যে পারফরমেন্স, সে পারফরমেন্স তাদের মন ছুঁয়ে গেছে। তার চাইতেও বড় বিষয়
সাউথ আফ্রিকা আসলে ধারাবাহিকভাবে ভালো খেলে কিন্তু কখনোই বিশ্বকাপের কোনো ট্রফি তারা জিততে পারেনি। তবে দর্শকরাও বলছেন যে তারা বলছেন যে একটা জমজমাট ফাইনাল যেমন হচ্ছে তেমন জমজমাট ফাইনালটা শেষটাও জমজমাট হবে। এই মুহূর্তে আসলে কলকাতা রয়েছেন সহকর্মী সুব্রত আচার্য। ভারতের সমর্থকদের আপডেট জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার কাছে। দেখুন, প্রাক্তন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন আজকে সকালবেলা কলকাতার বেশ কয়েকটি গণমাধ্যমে যে দল আজকে ব্যাট করবে সেই দলই কিন্তু আজকে জয়ের সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য সেটি কিন্তু আমরা মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে, কারণ এই মুহূর্তে যা খেলার অঙ্ক তাতে কিন্তু ইন্ডিয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে এই টি-20 বিশ্বকাপ জেতার। 2007 সালে সবশেষ বিশ্বকাপের স্বাদ পেয়েছিল ভারতীয় দল এবং সেই 17 বছর ধরে কিন্তু এক তীব্র আকাঙ্ক্ষার প্রহর ভারতীয়রা অপেক্ষা করেছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার একটি শপিং মলে। আপনি জানেন যে বাংলাদেশের মতো এখানে ঠিক বিশ্ববিদ্যালয় বা অন্যান্যভাবে যেরকমভাবে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা হয় বা বিভিন্ন ক্লাবে, সেরকম এই কালচারটা কিন্তু এই কলকাতায় বা আশেপাশে আমাদের যে শহরগুলোতে সেখানে নেই। তবে এখানে যে সংস্কৃতিটা আমরা দেখেছি গত কয়েক বছর ধরে, সেই সংস্কৃতি হচ্ছে বিভিন্ন শপিং মলে এই ব্যবস্থা করা হয় জায়ান্ট স্ক্রিনে। এই মুহূর্তে যা খেলার অঙ্ক তাতে কিন্তু পরিষ্কার করে খেলা কিন্তু ভারতের পক্ষে দিকে যাচ্ছে। আপনি জানেন যে 177-এর টার্গেট নিয়ে এগোচ্ছে সাউথ আফ্রিকার খেলোয়াড়রা এবং ইতিমধ্যেই কিন্তু 4-4টি উইকেট পড়ে গিয়েছে এবং সব মিলিয়ে এখন উত্তেজনার প্রহর গুনছেন ভারতীয়রা। কারণ ভারতীয়রা, আমি আগেই বলছি যে ভারতীয়দের মধ্যে 17 সালের যে খরা টি-20 বিশ্বকাপের জয়ের, সেইটা কিন্তু আজকে মিটতে চলেছে বলেই মনে হচ্ছে। আপনি জানেন যে 1 জুন থেকে এই টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত ভারত অপ্রতিরোধ্যভাবে প্রত্যেকটি ম্যাচে জয় লাভ করেছে। সুতরাং বলা যায় যে আজকে কিন্তু ভারত কিন্তু আজকে বিশ্বকাপ নিয়েই ঘরে ফিরবে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। আমি যেটা শুরুতে বলেছিলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি বলেছিলেন যে দলই আগে প্রথম ব্যাট করবে খেলা কিন্তু তার দিকেই যাবে, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা কিন্তু এখন স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে ভারতের ঘরেই কিন্তু বিশ্বকাপ আসবে। তো এই ছিল আমার কাছে ভারতের বিশ্বকাপ জয়ের আগে এই মুহূর্তে থাকা যে উত্তেজনার পারদ, বলে যে রান করতে হবে কিংবা উইকেট ফেলার যে তাগিদ ভারতীয় বোলারদের, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের উন্মাদনার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম কলকাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য এবং মাহবুব রেমন। এবার আর শুধু পণ্য ওঠানামা কিংবা জাহাজ হ্যান্ডলিং নয়, একেবারেই ল্যান্ডলর্ড বা জমিদারি প্রথায় ফিরে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিলিয়ন ডলার লাভের আশায় নিজেদের ইয়ার্ড ও টার্মিনাল বিনিয়োগের জন্য দেয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানকে। সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানালেও বন্দর পরিচালনায় দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। সোয়াকফর টুপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বঙ্গোপসাগরের মোহনা ঘেঁষে গড়ে ওঠা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ছে বিদেশি জাহাজ, চলছে জাহাজে কন্টেনার উঠানামাও। প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে এই কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। যতগুলো বড় বড় শিপিং লাইন আছে, টার্মিনাল অপারেটর আছে, তারা কিন্তু সকলেই এখন চট্টগ্রাম বন্দরে আগ্রহ প্রকাশ করছে। চলতি বছরে 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করবে ডেনমার্কের মার্কসলাইন, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এর আগেই চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি পোর্ট অথরিটি। একদিকে বিদেশি বিনিয়োগ দেশে ভালো, কিন্তু আরেকদিকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারীরা যেখানে সুযোগ পাওয়া উচিত। শুধু পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি নয়, বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, এনসিটি, বে টার্মিনালের 3টি টার্মিনাল লালদিয়া চরে আসছে বিদেশি বিনিয়োগ। ব্যবসায়ীদের মতে বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকলে দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে। বন্দর উন্নয়ন, বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টেকনোলজি আনা, সার্ভিস ভালো করার ব্যাপারে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তারা এখানে আমাদের সাথে একসাথে কাজ করবে আমরা চাই।
বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে 70,000 কোটি টাকা শুল্ক আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদেশি বিনিয়োগ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে রাজস্ব আদায় লাখো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। বে টার্মিনাল সহ এনসিটিতেও বিনিয়োগ করতে চায় বিদেশি প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। বছর ধরে দখল হওয়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। একই সঙ্গে খাল খনন করে চালু করা হচ্ছে পানি প্রবাহ। উদ্ধার কাজ শেষে খালের চারদিকে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। মোহাম্মদপুরের আলোচিত সাদিক অ্যাগ্রোতে তৃতীয় দিনের মতো অভিযান চালানো হলে এভাবেই তড়িঘড়ি করে বের করা হয় খামারটির গবাদি পশু। রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় পশুগুলোকে। শনিবার এসকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় খামারের অবশিষ্ট অংশ। প্রায় 20 বছর ধরে খালে মাটি ভরাট করে গড়ে তোলা বিভিন্ন বসতি ছেড়ে চলে যেতে হয় স্থানীয়দের। তবে উচ্ছেদ করা জমিকে ব্যক্তি মালিকানা বলে দাবি তাদের। 16 বছর ধরে বাসায় কাজ করা খায়, ভিক্ষা খুঁজে খায়, টুকায় খায়। খালের জায়গায় বাড়ি করছেন? আমাদের এই হাউজিং তো করে আমাকে জায়গা দিচ্ছে। ডাল ভাত রান্না খাওয়ার জন্য তো আমাকে কিছু আন্ডি পাতিল ছিল না, কিন্তু ওগুলো আমাকে সরাইতে দেয়নি। এটা কিন্তু অরিজিনাল খালা জায়গা না, এটা এদিকে মালিকানা জায়গা আছে। উচ্ছেদের পাশাপাশি খালের মাটি অপসারণ সহ চালানো হয় খনন কার্যক্রম। সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলর জানান, খালের জায়গায় কোনো স্থাপনা রাখবেন না তারা। জমি উদ্ধার শেষে পানি প্রবাহের পাশাপাশি সৌন্দর্য বর্ধন করা হবে খালটির। এখানে যেখানে আমাদের খাল উদ্ধার হচ্ছে সেখানে সব জায়গায় ওয়াকওয়ে হয়ে যাচ্ছে। যদি জায়গায় স্পেস পাই, মেয়র মহোদয়ের নির্দেশ অনুযায়ী ওয়াকওয়ের সাথে বাইসাইকেল ওয়ে আমরা বিদেশের মতন করে দেব এবং অলরেডি কাজ শুরু হয়েছে। সবকিছুই ভেঙে দেওয়া হবে, সবকিছুই হচ্ছে সিটি কর্পোরেশন। এই বিষয়ে খালের বিষয়ে জিরো টলারেন্স। মাননীয় মেয়র মহোদয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খালের বিষয়ে জিরো টলারেন্স। উনি কারো তদবির, কারো হুমকি ধামকিতে উনি ভয় পান না। নগর কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 20 বিঘা জমি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় ধাপে গড়ালো দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার নির্বাচনের ভোট গণনা শেষে জানা যায় 1,40,00,000 ভোট পেয়ে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। আর 95 লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালিলি। তবে তাদের কেউই 50% ভোট নিশ্চিত করতে না পারায় আগামী 5 জুলাই দ্বিতীয় দফায় মুখোমুখি হবেন এই দুই নেতা। এর মধ্যেই দেশটির সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে ব্যালট বাক্স বহনকারী গাড়িতে সন্ত্রাসী হামলায় 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।